মধ্যরাতে রাজ রুমে ফিরলো, সাথে নিয়ে এলো কতগুলো ছেলেদের। সম্ভবত যে বড় ভাইয়ের কথা বলেছিল সেই বড় ভাই আর তার সাগরেদরা। নির্ময় কেবলই শুয়েছিল বিছানায়, হঠাৎ রুমে কতগুলো ছেলেদের ঢুকতে দেখে উঠে বসলো সে। মিহিরও লাফ দিয়ে বসলো বিছানার উপরে। সে ভয় পেয়ে গেছে ভীষণ, এমনিই তো ছেলেটা ভীতু স্বভাবের ভীষণ। রাজের সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে রাতুল হুট করে গিয়ে কলার ধরলো নির্ময়ের। রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলেটা তোর সাথে খারাপ ব্যবহার করছে? রাজ সাই জানালো, বলল, হ্যাঁ ভাই, এই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করছে। রাতুল রক্তচক্ষু নিয়ে তাকালো নির্ময়ের দিকে, বলল, 2 দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই সাপের 5 পা দেখেছিস নাকি? বড় ভাইদের সাথে ঝামেলা করিস? নির্ময় চুপ ছিল এতক্ষণ, নীরব দর্শকের ভূমিকা পালন করছিল সে। রাতুলের কথার প্রেক্ষিতে শীতল দৃষ্টিতে সে তাকালো রাতুলের দিকে, বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, আমি আগে ঝামেলা শুরু করিনি, উনি যেচে আমার সাথে ঝামেলা শুরু করেছেন আগে। সাথে সাথেই নির্ময়ের কথা তীব্র প্রতিবাদ করে উঠল রাজ, বলল, আমি কোনো ঝামেলা করিনি ভাই, ও সবসময় একা একা থাকে, তাই শুধুমাত্র ওর সাথে কথা বলতে গিয়েছিলাম একটু, তাতেও ঝামেলা করে দিয়েছে আমার সাথে। রাতুল খেপে গেল আরো, বলল, আমার ভাইয়ের নামে মিথ্যা বলছিস? এত বড় সাহস তোর? জানিস তোকে চাইলেই এখন মেরে গুম করে দিতে পারি আমরা সবাই, কেউ টের পাবে না। নির্ময় আলতো হাসলো, 2 হাত উঁচিয়ে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল রাতুলের, বেশ শান্ত কণ্ঠেই বলল, আমাকে মেরে ফেললে কি ভেবেছেন আপনারা বেঁচে যাবেন? বাবা মায়ের একমাত্র ছেলে আমি, অল্প বিস্তর ক্ষমতাও আছে, নয়তো আপনাদের সামনে এভাবে বড় গলায় কথা বলার সাহস তো পেতাম না, তাই না? আজ আমায় মেরে ফেললে কাল পরশু বা তারপরে আমার বাবা মা আমার কোনো না কোনো খোঁজ খবর পেয়ে এখানে চলে আসবে আমাকে খুঁজতে। আমাকে না পেয়ে পুলিশ কেস করবে, হলে পুলিশ আসবে, পত্রিকায় ছাপা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানকার একজন ছাত্র হুট করেই নিখোঁজ। তো স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে উঠবে সারা দেশ। পুলিশ খুঁজতে শুরু করবে আমাকে, খুঁজতে খুঁজতে আমার লাশ খুঁজে পেয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? নিজেকে বাঁচানোর মতো ক্ষমতা প্রয়োগ করবেন, পুলিশকে টাকা খাওয়াবেন। ওদিকে আমার বাবা মাও তাদের একমাত্র ছেলের হত্যার বিচারের দাবিতে নিজের ক্ষমতা প্রয়োগ করবে। টাকা যতদূর ছিটানোর দরকার ছিটাবে। উত্তাল হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটা সময় ধরা পড়ে যাবেন আপনারা, আপনাদের জীবন ক্যারিয়ার সবটা নষ্ট হয়ে যাবে এই পর্যন্তই। আপনাদের বাবা মা যে আশা নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল তাও শেষ হয়ে যাবে অচিরেই। জেলের 4 দেয়ালে ঝুঁকে ঝুঁকে মরতে হবে আপনাদের। আবার ধরুন আমাকে আপনারা হত্যা করলেন না, এমনি মারধর করে রেখে গেলেন। কাল সকালে উঠে অবশ্যই প্রশ্ন উঠবে আমার এই অবস্থা কিভাবে হলো। আমি সব সত্যি বলে দেব। তার উপর মনে করেন যদি একবার ফেসবুক লাইভে গিয়ে এই কথা বলি তাহলে তো কথাই নেই, ঘণ্টাখানেকের মধ্যেই ভিডিও ভাইরাল, সারা দেশ থেকে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠবে। চাপে পড়ে হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাই বলি কি ভাই, এত ঝামেলা না করে আপনারাও শান্তিতে থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। নির্ময়ের কথা শুনে একটু দমে গেল রাতুল। ছেলেটা যে কথাগুলো বলল একটাও ভুল নয়। আজকালকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষমতা, আর মিডিয়া যদি একবার এসব বিষয় জানতে পারে তবে রংচং মেখে খবর ছাপিয়ে তাদের জীবনটা এই পর্যন্তই থামিয়ে দিবে। যতই গুন্ডামি মাস্তানি করুক না কেন, বিশ্ববিদ্যালয়ে তারা এসেছে তো পড়তে। বাবা মা কত স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছে তাদের। সোজা হয়ে দাঁড়ালো রাতুল, রাজের দিকে তাকিয়ে বলল, রুমমেট তোরা এমন একটু একটু ঝগড়া বিবাদ হয়ে মানিয়ে নিবি। এটা নিজেদের বাড়ি নয় যে সবকিছু তোদের ইচ্ছে মতো হবে। আর যদি মানিয়ে নিতে না পারিস তবে দুজন দুজনকে এড়িয়ে চলবি। এই বিষয়ে আমি যেন আর কোনো কথা শুনি না। কথাটুকু বলেই রুম থেকে বেরিয়ে গেল রাতুল তার দলবল নিয়ে। রাজ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, অতঃপর নিজের বিছানার দিকে এগিয়ে গেল। সবাইকে চলে যেতে দেখেই মিহির উঠে পড়লো নিজের বিছানা থেকে, ছুটে গিয়ে বসলো নির্ময়ের বিছানায়। খুশিতে গদগদ হয়ে বলল, ভাই তুমি তো ফাটিয়ে দিয়েছো একদম। রাজ ভাই আর তোমার উপর দিয়ে কিছু বলার সাহস পাবে না একদম। নির্ময় উত্তর দিল না কোনো, শুধুমাত্র হাসলো একটু। তার হৃদয় যে তার প্রেয়সীর জন্য সর্বক্ষণ ব্যাকুল হয়ে আছে। আবার কবে সে বাড়িতে যেতে পারবে, একটু কবে সে দেখবে নিজের প্রেয়সীকে, একটু শীতল হবে তার হৃদয় মন। এই কয়েকদিনেই যে সে বড্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছে নিজের প্রেয়সীর তৃষ্ণায়। বাকি দিনগুলো সে কিভাবে কাটাবে? এখনো তো অনেকটা দিন তার না দেখে থাকতে হবে তার প্রেয়সীকে।
নির্ময়কে এভাবে ভাবুক ভঙ্গিতে দেখে ব্রু কুচকালো মিহির। বলল। কি ভাবছো? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়। বলল। কিছু না। বাড়ির কথা ভাবছিলে? নির্ময় আনমনেই বলল। না। তাহলে গার্লফ্রেন্ড? হাসলো নির্ময়। সন্দেহ জাগলো মিহিরের মনে। নির্ময়কে আরো চেপে ধরলো মিহির। অবাক সুরে বলল। তোমার গার্লফ্রেন্ড আছে? সে দেখতে কেমন? কোন ক্লাসে পড়ে? কত বছরের সম্পর্ক তোমাদের? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো মিহিরের পানে। শান্ত কণ্ঠে বলল। সে আমার গার্লফ্রেন্ড বা প্রেমিকা নয়, তবুও তার প্রতি আমার এক আকাশ সম ভালোবাসা। তাকে দেখার আমার এক বুক তৃষ্ণা। তো তাকে বলা হয়েছে তোমার মনের কথাটা? মাথা চুলকালো নির্ময়। লাজুক ভঙ্গিতে বলল। এখনো সে সাহস করে উঠতে পারিনি, তবে তাকে আসার আগে বলে এসেছি আমার জন্য অপেক্ষা করতে। নির্ময়ের কথা শুনে কপাল চাপড়াতে লাগলো মিহির। কপাল চাপড়াতে চাপড়াতে বলল। অপেক্ষা করতে বলে তুমি ধরে নিয়েছো যে সে তোমার জন্য অপেক্ষা করবে? আজকালকার মেয়েরা বেটার অপশন পেলে নিজের বয়ফ্রেন্ডের জন্যই অপেক্ষা করে না। আর তুমি তো তার কিছুই লাগো না। মনের কথাটাও এখনও বলতে পারোনি তাকে। মিহিরের কথাটা শুনে আরো ভয় জেঁকে ধরলো নির্ময়কে। যদি চরিত্রী সত্যিই তার জন্য অপেক্ষা না করে, সে যদি অন্য কারোতে আসক্ত হয়ে যায়, তখন কি হবে? না না, এ হতে পারে না। চরিত্রী তারই থাকবে, শুধুমাত্র তার। আর তার জন্য অপেক্ষাও করবে চরিত্রী। যদি সে অপেক্ষা নাই করতো, তাহলে ওই সকালে নিজের ঘুম নষ্ট করে উঠে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকতো না তার জন্য। সে চরিত্রীর কপালে চুমু খাওয়ার পরও চরিত্রী চুপচাপ মেনে নিত না। অবশ্যই তার এমন হঠাৎ স্পর্শে প্রতিবাদ করতো সে। নিজেকে ধাতস্থ করলো নির্ময়। মুখে হাসি ফুটিয়ে বলল। আমার তার উপর বিশ্বাস আছে, সে অপেক্ষা করবে আমার জন্য। মিহির হাত রাখলো নির্ময়ের কাঁধে। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। সে তোমার যতই বিশ্বাস থাকুক না কেন, আজকালকার মেয়ে, নিজের মনের কথাটা অন্তত জানিয়ে দিও তাকে। নির্ময় আর তেমন বলল না কিছুই, শুধু ছোট্ট করে উত্তর দিল। হুম। অতঃপর রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল নির্ময় আর মিহির। নির্ময় আর মিহিরের কথা এতক্ষণ বিছানায় শুয়ে শুনছিল রাজ। ওরা শুয়ে পড়তে নিজের বালিশের পায়ে সাঁতরে মোবাইলটা হাতে নিল সে। মোবাইল ঘেঁটে এক হাস্যোজ্জ্বল রমণীর ছবি বের করলো সে। ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর বিড়বিড়িয়ে বলল। সে আমার কেউ নয়, তবুও কেন তার প্রতি আমার আকাশ সমান ভালোবাসা? কেন তার প্রতি আমার এই অনুভূতি? সময় পরিবর্তনশীল, সে পরিবর্তিত হয় প্রতি ক্ষণে ক্ষণে। তার সাথে সাথে পরিবর্তিত হয় মানুষ, সম্পর্ক, পরিবেশ। দেখতে দেখতে কেটে গেছে 4টি মাস। ঈদের সময়টা চলে এসেছে প্রায়। চৈত্রীয়, রমজান, ঈদ সব মিলিয়ে প্রায় 1 মাস 10 দিন কলেজ বন্ধ। নির্ময় এখনও ঈদ উপলক্ষে বাড়ি ফেরেনি, তবে ফিরবে হয়তো শীঘ্রই। রোজার যে প্রায় শেষ দিকে চলে এসেছে। 2 দিন পর ঈদ, এখনও যদি না আসে। এই 4টি মাসে নির্ময় আর চরিত্রের কথা হয়নি একটা বারের জন্যও, দেখা হওয়া তো দূরের কথা। আর এই 4টা মাসে চৈত্রীয় নিজেকে গুছিয়ে নিয়েছে অনেকটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যতটা পড়াশোনার দরকার করেছে সে। যে মেয়ের কিনা বই দেখলেই জ্বর আসতো, সে এখন সারা রাত ধরে পড়ছে। নির্ময়ের মতো সকাল দুপুর নেই, সর্বক্ষণ পড়ার টেবিলে বসে থাকে সে। বিগত দিনে যতটা অবহেলা করে পড়ালেখা থেকে দূরে সরেছিল, এখন সে সবটা একসাথে শেষ করতে হচ্ছে। কিছুই করার নেই, যেভাবেই হোক তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। নির্ময় ভাইয়ের কাছে যেতে হবে, তাকে তাতে যাই হোক না কেন। এর জন্য এখন তাকে পড়তেই হবে বেশি বেশি। পড়ালেখাকে আর অবহেলা করলে চলবে না। চৈত্রী রোজা রেখেছে আজ। অবশ্য সে ভাঙতি রোজাগুলো বাদ দিয়ে সবগুলো রোজাই রেখেছে সে। তার মাও তো রোজা রেখেছে। রোজা রেখে এত কাজ একা একা পারে নাকি? তাই বিকালের দিকে মায়ের হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিয়ে রুমে এলো চরিত্রী। বিছানাটা গোছাতে হবে। দুপুরে গোসল করে একটু শুয়েছিল উঠে, আর বিছানাটা গোছানো হয়নি। ফেরে শুয়ে ছুটে চলে গিয়েছিল মায়ের হাতে হাতে সাহায্য করতে। যেই ভাবনা তেমন কাজ। রুমে এসে সে গোছাতে শুরু করলো বিছানাটা। বিছানায় ঝাড় দিতে দিতেই হঠাৎ তার চোখ পড়লো জানালায়। পাশের জানালাটা খোলা। ধক করে উঠল চরিত্রীর কলিজাটা। এর মানে কি নির্ময় ফিরেছে, নাকি সে ভুল দেখছে? হাতের ঝাঁটাটা বিছানার উপর ফেলে এক প্রকার ছুটে জানালার কাছে গেল চরিত্রী। না, সে ভুল দেখছে না। এর মানে বাড়িতে ফিরেছে নির্ময়। চৈত্রীর মনটা উৎফুল্ল হয়ে উঠল। কতদিন পর মানুষটা এসেছে, কতদিন পর সে দেখতে পাবে মানুষটাকে।
যার জন্য এত প্রতীক্ষা সে আজ ফিরে এসেছে। চরিত্রী তো হয়েছে এক্ষুনি দৌড়ে গিয়ে নির্ময়ের সামনাসামনি দাঁড়াতে, একবার চোখ ভরে দেখে নিতে তাকে। কিন্তু পরক্ষণেই তীব্র অভিমান জেগে ধরল চরিত্রীকে। না, সে কেন যাবে নির্ময়কে দেখতে? মোটেও যাবে না। এতদিন পর আসার সময় হয়েছে সাহেবের। 4টা মাস আগে তাকে অপেক্ষা করতে বলে উধাও হয়ে গিয়েছিল। তারপর আর বান্দার দেখা নেই মোটেও। একবার না কথা হয়েছে আর না দেখা হয়েছে। তার খালাতো ভাইয়ের বন্ধুও তো পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কই, সে তো প্রায় আসে বাড়িতে। এই তো 2 মাস আগেই আসলো। বাড়িতে আসলো ছেলেটা এদিকটায় আসে, প্রায় দেখা হয় চরিত্রীর সাথে। আর এই বান্দা সেই 4 মাস আগে গিয়েছে, অথচ একটা বারের জন্যও এলো না। না, সে মোটেও দেখা করবে না নির্ময়ের সাথে, কথাও বলবে না। মোট কথা, তার সামনেই যাবে না। এতদিন ছিল তো না দেখে তাকে, সেই না দেখাই থাকুক। চরিত্রে ইচ্ছে করেই বন্ধ করে দিল জানালাটা। শুধু জানালা বন্ধ করেই সে ক্ষান্ত হয়নি, পর্দাটাও আবার টেনে দিয়েছে। এদিকে ইফতারি করে এসে থেকে নির্ময় দাঁড়িয়ে রয়েছে জানালার কাছে তার প্রিয়সীর একটাবার দেখা পাওয়ার জন্য। কিন্তু মেয়েটা সেই যে জানালা বন্ধ করে বসে আছে আর খুলেনি। হৃদয়টা যে তার তৃষ্ণার্ত হয়ে আছে ভীষণভাবে। আজ বিকেলে সে ফিরেছে ঢাকা থেকে, এসে রুমে ঢুকে তো জানালাটা খোলাই দেখেছিল। তারপর একটু ফ্রেশ হতে গেল, ফ্রেশ হয়ে এসে দেখে চরিত্রের জানালা বন্ধ। তারপর আর জানালাটা খোলেনি মেয়েটা। এই 4টা মাস যে কিভাবে ঢাকায় কাটিয়েছে তা একমাত্র সে আর তার সৃষ্টিকর্তাই জানে। এই 4 মাসে বাড়িতে আসারও চেষ্টা করেছে অনেক, কিন্তু পারেনি। 2-4টে টিউশনি ধরেছে, আবার আউটসোর্সিংয়ের কাজ শিখছে। সবটা মিলিয়ে বাড়িতে আসতে এতটা দেরি হয়ে গেল। কিন্তু এখন কি বাড়িতে এসেও মেয়েটাকে না দেখে থাকতে হবে তাকে? এত কাছে এসেও যে সে আর চরিত্রের থেকে দূরে থাকতে পারছে না। আর তাছাড়া মেয়েটা জানালা খুলছে না কেন? তবে কি চরিত্রী অপেক্ষা করেনি তার জন্য? চরিত্রের জীবনেও কি অন্য কেউ এসেছে? বুকের ভেতরটা দুমড়ে মুছলে উঠল নির্ময়ের। চরিত্রী অন্য কারে ভাবতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। আর নিজেকে আটকে রাখতে পারল না নির্ময়। নিজের ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো চরিত্রীদের ঘরের সামনে। পাশাপাশি ঘর হলেও তেমন কখনো চরিত্রীদের ঘরে যাওয়া হয়নি নির্ময়ের। আজও তেমন ইতস্তত লাগছে তার। একবার সামনে পা দিচ্ছে তো একবার পিছনে সরে আসছে। ভিতরে যাবে কিনা তা নিয়ে বেশ যুদ্ধ চলছে মনের ভিতরে। অবশেষে নিজের মনের সকল যুদ্ধের পরিসমাপ্তি ঘটালো নির্ময়। না, তাকে যেতেই হবে। সে যে আর চৈচির থেকে এই দূরত্ব মেনে নিতে পারছে না। আর তাছাড়া তাকে এটাও জানতে হবে চৈচি তার জন্য অপেক্ষা করে আছে নাকি অন্য কারো নেশায় মত্ত হয়েছে। জোরে একটা নিঃশ্বাস নিল নির্ময়। নিজের মনের ইতস্তত বোধকে পাশে ঠেলেই সে আলতো হাতে দরজায় ধাক্কা দিল। চামিনী বেগম শাড়ির আঁচলটা মাথায় দিতে দিতে এগিয়ে এলো দরজা থেকে, খুলে দিল দরজাটা। দরজার সামনে নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখেই অবাক হলেন তিনি। এই ছেলে তো সহজে তার বাড়িতে আসে না, তাহলে আজ হঠাৎ? যাক, যে কারণেই আসুক, এসেছে এই ঢের। সে কতবার এই ছেলেকে আসতে বলেছে তার বাড়িতে, কিন্তু আসেনি সে। সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল চামেলি বেগম। হাসি মুখেই বললেন, আরে নির্ময় বাবা যে, এসো এসো, ভেতরে এসো। নির্ময়ের ইতস্তত লাগছে খুব, তবুও নিজের ইতস্তত বোধকে ঢাকার জন্য অজুহাতের সুরে সে বলল, আসলে কাকি, চৈত্রী আমাকে একটা পড়া দেখিয়ে দিতে বলেছিল বিকেলে, কিন্তু তখন তো আমি কেবল ঢাকা থেকে ফিরে এসেছিলাম, তাই ওর পড়াটা দেখিয়ে দিতে পারিনি। তাই এখন এলাম ওর পড়াটা দেখিয়ে দিতে আর কি। চামেলি বেগম আর কোনো সন্দেহ করলেন না। ইদানিং মেয়ে ভালোই পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য হবে হয়তো, তাই নির্ময় আসার পরই তাকে পড়া দেখিয়ে দিতে বলেছে। কারণ নির্ময়ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। এক গাল হাসলেন চামেলি বেগম, নির্ময়ের দিকে তাকিয়ে বললেন, চৌধুরী ওর রুমে আছে, যাও তুমি, আমি বরং তোমার জন্য একটু চা করি। কথাটা বলেই রান্নাঘরের দিকে প্রস্থান করলেন চামেলি বেগম। নির্ময় লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল চৈত্রীর রুমের দিকে। চৈত্রীর রুমের দরজার সামনে দাঁড়াতেই দেখা মিলল মেয়েটার। সেখানেই থমকে দাঁড়ালো নির্ময়। তীব্র খরায় যেন এক পশলা বৃষ্টি প্রশান্তির হাওয়া বইয়ে দেয় প্রকৃতিতে, তেমনি এতদিন পর প্রেয়সীর এইটুকু দেখাতেই যেন হৃদয় এক পশলা প্রশান্তি নামলো নির্ময়ের। কতদিন পর সে দেখলো তার প্রেয়সীকে। মেয়েটা পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে। আচ্ছা, মেয়েটা কি শুকিয়ে গেছে আগের থেকে?
মুখটা কেমন শুকনো লাগছে। নিশ্চয় মেয়েটা খাওয়া দাওয়া করে না ঠিকভাবে। একটু হাসলো নির্ময়, মৃদু কণ্ঠে বলল, শোনো মেয়ে চৈত্র মাসি, তুমি আসলেই সর্বনাশী। তুমি সর্বনাশ করেছ আমার ওই কাজল চোখা তীক্ষ্ণ চোখে, ঝড় তুলেছ আমি নামক পাথরের বুকে। কেঁপে উঠল চৈত্রী, সেই চিরচেনা কণ্ঠস্বর। কিন্তু জানালা তো আটকানো, তাহলে কোথা থেকে আসছে এই কণ্ঠস্বর? চমকে উঠে দাঁড়ালো চৈত্রী। পিছন ঘুরে তাকাতেই চোখে পড়ল নির্ময়কে। চৈত্রী থমকে গেল। নির্ময় তার সেই চিরচেনা কাছের মানুষ, তার প্রিয়তম। কতদিন পর মানুষটাকে নিজের সামনে থেকে দেখছে সে। কতটা অপেক্ষার পর তাদের এই দেখা। মনের মধ্যে লুকায়িত অনুভূতিরা যেন তীব্র আন্দোলনের মধ্যে জাগ্রত হচ্ছে আবারও। ইচ্ছে করছে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে নির্ময়কে। তবে নিজেকে সংযত করলো চৈত্রী। নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখলো সে নিজের ভিতরেই। চোখ তুলে ভালোভাবে সে তাকালো নির্ময়ের দিকে। এ কি সেই নির্ময়? চিনে যাচ্ছে না তো। এখন আর সে হ্যাংলা পাতলা সেই নির্ময় নেই। বেশ সুঠম দেহ গড়েছে তার। চেহারার উজ্জ্বলতাও আগের থেকে বেড়েছে। শক্তপোক্ত ফর্সা শরীর, সেখানে আটসাট বেঁধে রয়েছে একটা কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। সৌন্দর্য যেন উপচে পড়ছে এই ছেলের। এই মুহূর্তে নির্ময়কেই যেন চৈত্রীর চোখে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ মনে হচ্ছে। চৈত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের দিকে। এত সুদর্শন হয়েছে কেন এই পুরুষ? পুরুষ মানুষের এত সুদর্শন হওয়া যে বারণ। চৈত্রীকে এভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নির্ময় এগিয়ে গেল তার দিকে। দাঁড়ালো তার মুখোমুখি সামনে। একটু ঝুঁকে তার কানের কাছে নিল নিজের মুখটা। অতঃপর ফিসফিস করে বলল, আমি এখনই নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে চাইছি না চৈত্র। কথাটা বলে অপ্রস্তুত হয়ে পড়লো নির্ময় নিজেই। এটা সে কি বলতে কি বলে ফেললো? এমন লাগামহীন কথা তো তার মুখ থেকে কখনো বের হয়নি। তাহলে আজ কেন বের হলো? তবে কি সে এতদিন পর প্রেয়সীর দেখা পেয়ে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? তার এতদিনের তৃষ্ণার্ত হৃদয়টা পরিবর্তন ঘটাচ্ছে তার। এতদিন পর প্রেয়সীর দর্শন কি তার চরিত্রেরও পরিবর্তন ঘটিয়ে ফেলেছে? চৈত্রী বুঝলো না নির্ময়ের কথার মানে। সে ভ্রুকুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে। নির্ময়ের দৃষ্টি অদ্ভুত হলো। অদ্ভুত দৃষ্টিতে চৈত্রীর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো সে। চৈত্রী সে দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। অমনি চমকে উঠল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। তার ওড়না কোথায়? পড়তে বসার সময় সে নিজের গলা থেকে খুলে চেয়ারের সাথে ওড়নাটা ঝুলিয়ে রেখেছিল। হঠাৎ নির্ময়ের কণ্ঠস্বর শুনে সে কথা সে তো ভুলেই বসেছিল সে। দ্রুতই চেয়ারে ঝুলানো ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল সে। লজ্জায় দুই গাল রক্তিম আভা ধারণ করলো তার। এতক্ষণ সে নির্ময়ের সামনে এভাবে নির্লজ্জের মতো ছিল। ছি, নির্ময়ের সামনেই এমনটা হওয়ার কোনো দরকার ছিল নাকি তার? আর লোকটাও বা কেমন? এমন হকপটে বলে দিল কথাটা যে সে অনিয়ন্ত্রিত হয়ে পড়তে চাইছে না। নির্ময় তো এমন ছিল না। সে ছিল লাজুক, গম্ভীর, রকচটা। তাহলে আজ এমন একটা কথা কিভাবে বলল সে? লজ্জায় কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে চৈত্রীর। নির্ময় আলতো হাসলো, বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না। এখন বলো তো, আমি আসার পর জানালা আজকে রুমের মধ্যে বসেছিলে কেন? দেখা করোনি কেন আমার সাথে? কপট রাগ দেখালো চৈত্রী, বলল, আপনার সাথে দেখা করব কেন? কে হন আপনি আমার? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল, নিজের কাছেই নিজে প্রশ্ন করো, আমি তোমার কে হই? পারবো না। তবে কাছে এসো, আমি বুঝিয়ে দেই। চৈত্রী চোখ বড় বড় করে তাকালো নির্ময়ের দিকে। অতঃপর বলল, ছি ছি নির্ময় ভাই, কী সব বলছেন? আপনি এসব শিখে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে? নির্ময় একটু এগিয়ে গেল চৈত্রীর দিকে। চৈত্রীর মাথায় একটা টোকা দিয়ে বলল, তুমি তো বড্ড খারাপ হয়ে গেছো চৈত্র। তোমার মাথায় দেখি উল্টাপাল্টা চিন্তাও আসা শুরু করে দিয়েছে। আমি তোমাকে কাছে আসতে বলেছি মানে কি আমার সাথে মিশে যেতে বলেছি নাকি? আমি তোমাকে কাছে আসতে বলেছি মানে একটু আমার দিকে এগিয়ে আসতে বলেছি। নিজের কথায় নিজে থতমত খেয়ে গেল চৈত্রী। তবুও হেরে গেলে চলবে না তাকে। নির্ময়ের কথার উপর তাকে কথা বলতেই হবে। এই নির্দয় নির্মম নির্ময়ের কাছে তো কোনোভাবেই নিজেকে দুর্বল প্রমাণ করা যাবে না। আমতা আমতা শুরু করলো চৈত্রী, বলল, ওই একই হলো, কাছে আসা আসির কথা বলছেন তো আপনি? একটু হাসলো নির্ময়, একটু ঝোঁকে স্মিত কণ্ঠে বলল, তবে তুমি যদি আমার কাছে আসতে চাও, মিশে যেতে চাও, আমাদের দু একবার জড়িয়ে ধরতে চাও, ধরতে পারো। আমি মাইন্ড করবো না একদম। বিস্ময়ে হা হয়ে গেল চৈত্রী। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নির্ময়ের দিকে। এ কোন নির্ময়কে দেখছে সে? 4 মাস আগে নির্ময় আর এখনকার নির্ময়ের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ।
আগে নির্ময় তেমন ঠোঁট কাটা বদ লুচু টাইপের ছিল না। শারীরিক কাঠামোর সাথে সাথে গিয়ে এই লোকের চরিত্রেরও পরিবর্তন ঘটেছে নাকি? চৈত্রী অবাক হলো, অবাক কণ্ঠেই শুধালো, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঠোঁট কাটা লুচু হওয়া শিক্ষা দেয় নির্ময় ভাই? ব্রু কুচকালো নির্ময়, বলল, মানে? না মানে আপনি তো আগে এমন ঠোঁট কাটা লুচু ছিলেন না, হঠাৎ কি হলো আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয় কি এসব শেখায় নাকি এখন? মৃদু হাসলো নির্ময়, বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখায়নি, তবে তুমি শিখিয়েছ। তোমার সাথে দূরত্বটা আমাকে শিখিয়েছে কিভাবে তোমার কাছে আসতে হয়। তুমি আমার থেকে দূরে থেকেও প্রতিটি ক্ষণে ক্ষণে ছিলে আমার সাথে, আমার কল্পনায়। আমি প্রতিটি অবসরে আমার কল্পনায় তোমার সাথে খুনসুটিতে মেতে উঠেছি এই 4 মাস। তোমার সাথে খুনসুটিগুলোই তোমার আমার দূরত্ব কমিয়েছে, এনেছে খুব কাছে। আমার ভেতরকার ইতস্ততবোধ কমিয়ে তোমার সামনে এইভাবে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। যদিও আমার এই পরিবর্তন শুধুমাত্র তোমার জন্য আর তোমাতেই সীমাবদ্ধ। চৈত্রী বুঝলো না কিছুই, শুধুমাত্র ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নির্ময়ের পানে। নির্ময় আরো কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু পারল না। তার আগেই ট্রে হাতে রুমে প্রবেশ করলো চামেলি বেগম। রুমে ঢুকে এসে নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখেই গলা ছাড়লেন, বললেন, আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমার মেয়েটা হয়েছে একটা আস্ত গরু, কিছুই বোঝে না। কোথায় তুমি পড়া দেখিয়ে দিতে এসেছো, তোমাকে বসাবে তা নয়, দাঁড় করিয়ে রেখেছে। সৌজন্যমূলক হাসলো নির্ময়, বলল, সমস্যা নেই কাকি, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। নির্ময় চৈত্রীর বিছানার উপর বসলো। চামেলি বেগম ট্রেতে করে ইফতারের কিছু আইটেম দিল নির্ময়ের সামনে। অতঃপর বলল, তুমি খাও বাবা, আমি আসছি। রুম থেকে বেরিয়ে গেলেন চামেলি বেগম। নির্ময় নিঃশব্দে খেতে শুরু করলো। এই প্রথম সে হবু শ্বশুর বাড়ি এসেছে। যদি খেয়ে না যায় বিষয়টা খারাপ দেখাবে। তার উপর না খেয়ে গেলে বউ যদি আবার রাগ করে। চৈত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। নির্ময় খেতে খেতেই তাকালো চৈত্রীর দিকে, চোখ ছোট ছোট করে বলল, এইভাবে তাকিয়ে আমার খাবারের দিকে নজর দিও না চৈত্র, আমার পেট ব্যথা হবে। চোখ দুটো বড় বড় হয়ে গেল চৈত্রীর। নির্ময়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল সে, বলল, মোটেই আমি আপনার খাবারে নজর দিচ্ছি না নির্ময় ভাই। তাহলে এইভাবে তাকিয়ে কি দেখছিলে? চৈত্রী যেন এতক্ষণে তার মনের ভিতর থাকা প্রশ্নগুলো প্রকাশ করার একটু সুযোগ পেল। নির্ময়ের দিকে একটু এগিয়ে গেল সে, বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোন গুদামের চাল খেয়ে এত মোটা হয়েছেন নির্ময় ভাই? খাবার মুখে নিয়েই কেসে উঠল নির্ময়। নিজেকে সামলে ব্রুকুচ কেসে তাকালো চৈত্রীর পানে, বলল, মানে? মানে মাত্র 4 মাসে ঢাকা গিয়ে শুকনা পাটকাঠি দিয়ে কিভাবে ড্রাম হয়ে ফিরলেন নির্ময় ভাই? আপনার এই ড্রাম হওয়ার পিছনে রহস্য কি? কথাটা বলে একটু থামলো চৈত্রী, ভাবলো কিছু একটা। অতঃপর বলল, শুনেছি আপনাদের হলে নাকি ময়লা পানির মতো বিখ্যাত ডাল খাওয়ায়, ওই ডাল খেয়ে কি আপনি ফুলে ফেঁপে উঠেছেন নির্ময় ভাই? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, সন্দিহান কণ্ঠে বলল, আমাদের হলের ডাল যে ময়লা পানির মতো বিখ্যাত, এই কথা তুমি কিভাবে জানলে? চৈত্রী হাসলো দাঁত কেলিয়ে, বলল, তাহলে ঠিক বলেছি। বলেন নির্ময় ভাই, আপনি আপনাদের হলের ডালের গুণেই ফুলে ফেঁপে উঠেছেন একদম, তাই না? নির্ময় সরু দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। চৈত্রী মুখ বাঁকালো, বলল, শোনেন নির্ময় ভাই, প্রতিটি বিশ্ববিদ্যালয় হলের ডালই বাংলাদেশব্যাপী বিখ্যাত। এই ডালের গুণ সম্পর্কে সবাই কম বেশি অবগত, সেখান থেকেই আমি জানি। নির্ময় আর কথা বাড়ালো না। চৈত্রীর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগী হলো। চৈত্রী এবার এগিয়ে গিয়ে নির্ময়ের থেকে কিছুটা দূরত্ব রেখেই বসলো বিছানায়। নির্ময়ের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি রুচির ট্যাবলেট খেয়েছেন নির্ময় ভাই? নির্ময় ফ্রিজ থেকে একটা আলুর চপ হাতে দিয়ে তুলতে তুলতে বলল, কেন? না, তখন থেকে দেখছি শুধু খেয়েই যাচ্ছেন, মনে হচ্ছে পেটের মধ্যে বড়সড় একটা ড্রাম ভরে রেখেছেন। আলুর চপটা মুখে দেওয়ার জন্য কেবলই মুখটা হাঁ করেছিল নির্ময়, কিন্তু চৈত্রীর কথা শুনে থেমে গেল সে। ব্রুকুচকে থমথমে কণ্ঠে বলল, আমার খাওয়ার দিকে তোমার এত বদনজর কেন চৈত্র? চৈত্রী মুখ বাঁকালো, বলল, মোটেই আপনার খাবারের দিকে আমার নজর নেই নির্ময় ভাই, আমার নজর তো আপনার ফুলে ফেঁপে ওঠা শরীরের দিকে। কথাটা সম্পূর্ণ হতে না হতেই লাফিয়ে উঠে দাঁড়ালো নির্ময়। 2 হাত দিয়ে নিজের দেহ ঢেকে বলল, ছি ছি চৈত্র, তোমার নজর এত খারাপ, শেষে কিনা তুমি মেয়ে হয়ে একটা ছেলের দেহের দিকে নজর দাও। একটু লজ্জা করে না তোমার? ছি চৈত্র, ছি।
হতভাগ চৈত্রী। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? এই সেই নির্ময় তো, যে কিনা গম্ভীর রক্তটা একগুয়ে ছিল, নাকি ঢাকা গিয়ে আবার কারোর সাথে পাল্টে এসেছে? চৈত্রীর সন্দেহ লাগছে বেশ, কিন্তু সত্যি বলতে চৈত্রী তো ওটা বোঝাতে চায়নি যেটা নির্ময় বলেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী। নির্ময়ের সামনে দাঁড়িয়ে বুঝানোর সুরে বলল, দেখুন, আপনি ভুল ভাবছেন। আমি ওটা বলতে চাইনি যেটা আপনি বুঝছেন। হাত উঠিয়ে চৈত্রীকে থামিয়ে দিল নির্ময়, কাতর কণ্ঠে বলল, তোমাদের বাসায় তো আমার আর আসা যাবে না মেয়ে। ছি ছি, তুমি কিনা শেষ পর্যন্ত আমার দেহের দিকে নজর দিচ্ছ। আমার তো বলতেই লজ্জা করছে। চটে গেল চৈত্রী, কপট রাগ দেখিয়ে বলল, নির্ময় ভাই, আপনি কিন্তু এবার বেশি করছেন। আমি ওইটা বলিনি যেটা আপনি ভেবেছেন। মুখ বাঁকালো নির্ময়, বলল, একেই বলে চোরের মায়ের বড় গলা। লজ্জাহীন নারীর মতো আমার দেহের দিকে নজর দিচ্ছ, আবার বড় বড় কথা বলছো। তোমার একটু লজ্জাও করছে না চৈত্র? কথাটা বলে চৈত্রীর দিকে একটু এগিয়ে এলো নির্ময়, দুষ্টু হেসে বলল, তবে আমি কিন্তু একটুও মাইন্ড করিনি। এরপর নজর দেওয়ার আগে আমাকে বলবে, আমি ঠিকঠাকভাবে দাঁড়াবো বা বসবো, যাতে আমার দিকে তোমার নজর দিতে সমস্যা না হয়। চৈত্রীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আছে নির্ময়কে দেখে যেন অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। এই সেই লাজুক নির্ময় ভাই তো? ঢাকা গিয়ে এত পরিবর্তন হয়েছে? নিশ্চয়ই ঢাকা গিয়ে অনেক মেয়েদের সাথে মিশেছে, অনেক মেয়ে বন্ধু বানিয়েছে, আর তাদের সাথে মিশে মিশেই এতটা নির্লজ্জ ঠোঁটকাটা লাগামহীন হয়ে উঠেছে নির্ময়। ফুঁসে উঠল চৈত্রী। তাকে অপেক্ষা করতে বলে শহরে গিয়ে এই লোক অন্য মেয়েদের সাথে টানকি মারে? এত বড় বদ পুরুষে? রেগে মেগে নির্ময়ের কলার চেপে ধরলো চৈত্রী, দাঁতের দাঁত চেপে বলল, আমাকে অপেক্ষা করতে বলে ঢাকা গিয়ে কয়টা মেয়ের সাথে লাইন মেরেছেন আপনি? নির্ময় হাসলো। নিজের ডান হাত উঁচিয়ে আঙুলের দিকে তাকিয়ে কর গুনতে শুরু করলো সে। 1, 2, 3, 4। একটু থামলো নির্ময়, ভ্রু যুগল একত্র করে ভাবুক ভঙ্গিতে বলল, অগণিত। ছলছল করে উঠল চৈত্রীর নেত্র যুগল। যার জন্য সে এত কিছু করছে, সে কিনা শহরে গিয়ে তাকে ভুলে বসেছে, মত্ত হয়েছে অনুনারীদের বন্ধুত্ব নামক বেড়াজালে। যে পড়াশুনো কোনো কালেই ভালো লাগতো না চৈত্রীর, সেই পড়াশুনোর সাথেও সে সই পাতিয়েছে শুধুমাত্র নির্ময়কে পাওয়ার আশায়, নিজেকে নির্ময়ের যোগ্য করে তোলার জন্য। আর সেই পুরুষ কিনা তাকে অপেক্ষা করতে বলে শহুরে মেয়েদের নিয়ে রং তামাশায় মেতেছে। নির্ময়ের কলার ছেড়ে দিল চৈত্রী। কোনো কথা না বলে ছলছল নয়নে সে বেরিয়ে যেতে উদ্যত হলো রুম থেকে। তৎক্ষণাৎ পিছন থেকে তার হাত টেনে ধরলো নির্ময়, বলল, কোথায় যাচ্ছ? ফুঁসে উঠল চৈত্রী, হাত ছিটা মেরে বলল, হাত ছাড়ুন। আপনি আমার হাত কেন ধরেছেন? এতদিন ঢাকা গিয়ে শহরের বাতাস গায়ে লাগিয়ে যাদের নিয়ে ঘুরেছেন তাদের হাত ধরুন গিয়ে। নির্ময় হাত ছাড়ল না চৈত্রীর, বরং আরো শক্ত করে ধরে টেনে নিয়ে এলো তার দিকে। চৈত্রী মুখ ঘুরিয়ে তাকিয়ে রয়েছে অন্যদিকে। নির্ময় তাকালো সেদিকে, বলল, আমার দিকে ফিরে তাকাও। চৈত্রী তাকালো না, মুখ ফুলিয়ে রেখেছে সে। নির্ময় হাসলো একটু, আলতোভাবে হাত রাখলো চৈত্রীর গালে। কেঁপে উঠল চৈত্রী। কতদিন পর এই স্পর্শ তার অঙ্গে। শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে শীতল রক্তস্রোত। শিহরণ জাগছে তার হৃদয়ে। তবে সে আজ আর সাড়া দিল না নিজের হৃদয়ের অনুভূতির ডাকে। দমিয়ে রাখলো নিজেকে, ফিরে তাকালো না নির্ময়ের দিকে। নির্ময় এবার হাত শক্ত করলো, শক্ত করে চৈত্রীর মুখ টেনে তার দিকে ফেরালো। জ্বলে উঠল চৈত্রী, ঝাঁচালো কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? এভাবে ছোঁয়াছুঁই কোন ধরনের স্বভাব? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগুলো শিখে এসেছেন? ঠোঁট প্রসারিত করে হাসলো নির্ময়। আরেকটু গভীর হলো চৈত্রীর সাথে। নিজের দুই হাতের মধ্যে আলতোভাবে সে ধরলো চৈত্রীর নরম গাল দুটো। আদুরে কণ্ঠে বলল, রাগ করেছো চৈত্র? না। তবে মুখ ফুলিয়ে রেখেছো কেন? আমার মুখ আমার ইচ্ছে। তুমি এতটা ঝগড়ুটে কবে থেকে হলে চৈত্র? চৈত্রীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, এখন তো আমার কত কিছুই ভালো লাগবে না। ঝগড়টে মনে হবে, খারাপ মনে হবে। নতুন নারীর গন্ধ পেয়েছেন কি না? হাসলো নির্ময়, বলল। তারপর? চৈত্রী নির্ময়ের থেকে নিজেকে ছাড়ানোর জন্য তৎপর হয়ে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন। এভাবে ধরে রেখেছেন কেন? বল, বাজে খারাপ পুরুষ একটা। আমাকে অপেক্ষা করতে বলে শহরে গিয়ে অন্য নারী নিয়ে ঘোরা। কথাগুলো বলতে বলতেই টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চৈত্রীর চক্ষু থেকে। চৈত্রীর চোখের এক ফোঁটা অশ্রুই যেন অস্থির করে তুলেছে নির্ময়কে। মেয়েটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে ভীষণ। নির্ময় আর চুপ রইল না এবার। একটু ঝুঁকে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো চৈত্রীর ললাটে। মৃদু কণ্ঠে বলল, আমার জীবনে তুমি
আমার মা আর বোন ব্যতীত অন্য কোনো নারীর অস্তিত্ব নেই, হোক সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক। চৈত্রীর চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় আবারও ঠোঁট ছোঁয়ালো চৈত্রীর ললাটে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল,